মাঝ সমুদ্রে ভাসছে একটা বন্ধ কন্টেইনার, ভেতরে আটকে আছে এক গর্ভবতী নারী। নেই খাবার, নেই সাহায্য, নেই কোনো পালানোর পথ। ঠিক সেই মৃত্যুর ফাঁদেই তাকে জন্ম দিতে হয় নিজের সন্তানকে। এমন অবস্থায় সে কি পারবে নিজের এবং তার সন্তানের জীবন বাঁচাতে? সেই অবিশ্বাস্য সার্ভাইভাল স্টোরি জানতে হলে দেখতে হবে আজকের সিনেমা নোহয়ার। গল্প শুরু হয় এমন এক সময় থেকে যখন খাবার ও পানির তীব্র অভাবের কারণে স্পেন এবং আশেপাশের দেশগুলো এক ভয়ঙ্কর এক্সটারমিনেশন প্ল্যান শুরু করে। শুরুতে সরকার আদেশ দেয় সব বয়স্ক মানুষদের শেষ করে দিতে হবে। 7 মাস পরে তাদের নিশানা হয় শিশু এবং গর্ভবতী নারীরা। সেনাবাহিনীকে আদেশ দেওয়া হয় যেন তাদের জন্ম নেওয়ার আগেই মেরে ফেলা হয়। বেঁচে থাকার জন্য মানুষ তাদের সমস্ত সঞ্চয় খরচ করে এবং জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে দেশ ছেড়ে আয়ারল্যান্ডে পালানোর চেষ্টা করছে। নিকো এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী মিয়া তাদের মধ্যেই একজন ছিল। তারা দেশ ছেড়ে পালাচ্ছে, তবে দেশে তো এখন মিলিটারি শাসন চলছে, তাই তাদের লুকিয়ে লুকিয়ে সব কাজ করতে হবে। তারা টাকার বিনিময়ে একজন এজেন্টের সাহায্যে রাতের অন্ধকারে একটি শিপিং কন্টেনারের ভিতরে ঢুকে পড়ে। সেই কন্টেনারে আরো অনেক গর্ভবতী নারী এবং বাচ্চা ছিল। নিকো তার স্ত্রীকে নিয়ে বেশ চিন্তিত। মিয়ার গর্ভে যে সন্তান রয়েছে তারা তার নামও রেখেছিল। তার নাম ছিল নোয়া। নিকো কোথা থেকে যেন একটা স্নিকার্স চুরি করে এনেছিল। মিয়া জানতে চায় যে এটা সে কোথা থেকে এনেছে। নিকো তাকে সেটা বলে না। নিকো সেটা মিয়াকে খেতেও বারণ করে। সে বলে যখন তারা আয়ারল্যান্ডে পৌঁছাবে তখন তারা এটা খেয়ে সেলিব্রেট করবে, এখন যেন সে এটা রেখে দেয়। তারা তাদের নতুন বাচ্চাটিকে নিয়ে অনেক চিন্তিত, কারণ মিয়ার অলরেডি একটা বাচ্চা মানে তার মেয়ে উমা মারা গিয়েছে। মিয়া তার মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। আসলে সৈন্যরা তার মেয়েকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল। এদিকে একজন মহিলা সেই কন্টেনারে ছোট একটি ছিদ্র করে দেয়, যাতে সেই ছিদ্র দিয়ে সামান্য বাতাস ঢুকতে পারে এবং ভিতরের দম বন্ধ করা পরিবেশ একটু কমে যায়। সেই ছোট জানালা দিয়ে তারা বাইরের পৃথিবীর এক ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। রাস্তায় মানুষ প্রতিবাদ করছিল, কিন্তু পুলিশ তাদের ওপর লাঠি চালিয়ে দেয়। শিশু এবং গর্ভবতী নারীদের গ্রেফতার করে খাঁচার ভেতরে বন্দি করে রাখা হচ্ছিল। এমন ভয়ঙ্কর পরিবেশ দেখে কারো আর কোনো আফসোস ছিল না যে তারা কেন সেই নরক থেকে পালানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পরে কন্টেনারের দরজা খুলে যায়। অনেক নতুন মানুষ ভিতরে ঢুকে পড়ে। কন্টেনারটা পুরো ফুল হয়ে যায়, কিন্তু এত মানুষ এই ছোট কন্টেনারের মধ্যে লুকাবে কি করে? সেই এজেন্ট আরেকটি দল নিয়ে এসেছিল, আর ভিড় ক্রমশ বাড়তে থাকে। তখন এজেন্টের লোক গুলি ছুড়ে সবাইকে নিয়ন্ত্রণে আনে এবং কিছু মানুষ সেখান থেকে বের করে আনে। তারা জানায় যে আরেকটা কন্টেনার সেখানে আসছে, আর সেটাতে করে সেই সেকেন্ড লটের মানুষ যেতে পারবে। এবং এই আলাদা করতে করতেই মিয়া এবং নিকো আলাদা হয়ে যায়। যখন সে আবার কন্টেনারে ঢোকার চেষ্টা করে তখন গার্ড তাকে বাইরে ঠেলে দেয়। মিয়ার একমাত্র ভরসা ছিল নিকো, আর এখন সেও তার কাছ থেকে আলাদা হয়ে গেল। মিয়া সেই ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে নিকোকে একটি সবুজ রঙের 107 নম্বর কন্টেনারে উঠানো হচ্ছে। সৌভাগ্যবশত তাদের দুজনের কাছেই মোবাইল ফোন ছিল। মিয়া তৎক্ষণাৎ নিকোকে কল করে। নিকো প্রতিশ্রুতি দেয় যে তারা দুজন আবার এক হবে, তবে সে মিয়াকে এটাও বলে যে কাউকে যেন সে সহজে বিশ্বাস না করে। কিন্তু ভাগ্য যেন তাদের জন্য অন্য কিছুই ঠিক করে রেখেছিল। ট্রাকটি আরেকটি চেক পয়েন্টে থামানো হয়। সৈনিকরা তখন সেখানে গার্ড দিচ্ছিল। গাড়ি থেকে ড্রাইভারকে নামানো হয়। তারা গাড়ির কাগজপত্র চেক করছিল আর তাকে জিজ্ঞেস করছিল এই গাড়িতে কি আছে। ড্রাইভার নানা রকম কথা বলছিল, কিন্তু তবুও সেনাবাহিনীরা কন্টেনারের কঠোর তল্লাশি শুরু করে। যখন কন্টেনারের দরজা খোলা হয় তখন সেখানে কেউ ছিল না এবং ভেতরে সবকিছু সুন্দরভাবে সাজানো ছিল। একজন অফিসার কন্টেনারের প্রতিটি কোণা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। বাইরে থেকে সেই কন্টেনারের মধ্যে যতটা স্পেস দেখা যাচ্ছিল, আসলে ভেতরে স্পেস অনেকটাই বেশি ছিল এবং সেই সৈনিকরা সেটাই সন্দেহ করে। সে আবার কন্টেনারের ভিতরে ঢুকে পড়ে। তারা ভেতরে থাকা মানুষদের বোঝাতে লাগে যে তারা নিজেরাই যেন বাইরে বেরিয়ে আসে। সে প্রতিশ্রুতি দেয় যে অবৈধ অভিবাসীদের জন্য একটি নিরাপদ জায়গার ব্যবস্থা করবে, আর যদি তারা বাইরে না আসে তাহলে গুলি চালাবে। সেই সৈনিকটা অনেক মিষ্টি মিষ্টি আর দয়া দেখানো কথা বলতে থাকে যেন তারা বাইরে বেরিয়ে আসে। তবে মিয়া সে আগে থেকেই সন্দেহ করছিল। সে সুযোগ বুঝে একটি কাঠের বাক্সের ওপরে লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই এক মেয়ে সেই পার্টিশন খুলে ফেলে। অফিসার বিন্দুমাত্র দয়া না দেখিয়ে সঙ্গে সঙ্গে মেয়েটিকে গুলি করে মেরে ফেলে। তারপর অফিসার আদেশ দেয় ভেতরে লুকিয়ে থাকা সব অবৈধ অভিবাসীদের মেরে ফেলতে। তারা কোনো দয়া মায়া দেখায় না। সেখানে যে কয়টা মহিলা ছিল, যে কয়টা বাচ্চা ছিল, তাদের সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়, কিন্তু বাক্সের উপরে লুকিয়ে থাকা মিয়া কোনোভাবে বেঁচে যায়। অফিসার পরে জায়গাটা পরিষ্কার করার নির্দেশ দেয়
এবং তারা অভিবাসীদের সব জিনিসপত্র লুট করে নেয়। মিয়া বুঝে গিয়েছিল যে তাদের সাথে কি হতে চলেছে। কন্টেনারের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সে তার স্বামী অর্থাৎ নিকোকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে বলে সে যেন লুকিয়ে থাকে। এভাবে কতক্ষণ কেটে গেছে সে জানতো না। এরপর মিয়ার কন্টেনারটি তার গন্তব্যস্থলে পৌঁছায়, অর্থাৎ একটি জাহাজে তুলে দেওয়া হয়। ঠিক যেমন ভাবে তারা প্ল্যান করেছিল সেটাই হয়, কিন্তু জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত নিকোর কাছ থেকে কোনো উত্তর আসে না। মিয়ার পেটে তখন একটি ছোট্ট প্রাণ বেড়ে উঠছিল। এক কোণে বসে থাকতে থাকতে সে দেখতে পায় একটি কাঠের বাক্সের পেছনে একটি ব্যাগ রাখা আছে। সেই ব্যাগে ছিল একটি ইলেকট্রিক স্ক্রু, একটি পানির বোতল, একটি ফোন এবং একটি গ্লো স্টিক। তখন মিয়া এসব জিনিসের দিকে তেমন কোনো গুরুত্ব দেয় না। সে ভাবে যদি কোনোভাবে গন্তব্যে পৌঁছাতে পারে তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাগ্য আবারও তার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলে। জাহাজে করে যখন সে শিপিং কন্টেনারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাতে হঠাৎ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়। ঢেউ এতটাই তীব্র ছিল যে পুরো জাহাজটি প্রায় ডুবে যায় এবং কন্টেনারগুলো মাঝ সমুদ্রে ভেসে যায়। এসবের মধ্যে মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে মিয়ার যখন জ্ঞান ফিরে, তখন তার শরীরের অর্ধেক অংশ ঠান্ডা সমুদ্রের পানিতে ডুবেছিল। মিয়া কন্টেনারের ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখে সে সমুদ্রের মাঝখানে আছে। চারদিকে শুধু সমুদ্র। কন্টেনারের ভেতরে কিছু কাঠের বাক্স ভেসে বেড়াচ্ছিল এবং ছিদ্র দিয়ে পানি ভেতরে ঢুকছিল। সে বাইরেও বেরোতে পারবে না, কারণ সেই শিপিং কন্টেনারটা বাইরে থেকে লক করা রয়েছে। মানে সে রীতিমতো এখানে ফেসে গেছে। মিয়া সঙ্গে সঙ্গে বুঝে যায় যে তাকে কিছু একটা করতেই হবে। প্রথমে সে নিকোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এই দুর্ঘটনায় মোবাইলের স্ক্রিন ভেঙে গিয়েছিল এবং ফোন আনলক হচ্ছিল না। কন্টেনারের মধ্যে সে একটা বাচ্চার ফোন পায়। সে ফোনটাও সে ইউজ করতে পারছে না, কারণ ফোনটি পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। সে এখন তার পরিস্থিতি কাউকে জানাবেই বা কি করে, আর নিজের স্বামীর খবরই বা নিবে কি করে। সে কন্টেনারের মধ্যে থাকা বাক্সগুলো ওপেন করতে থাকে। তার মধ্যে তেমন কোনো প্রয়োজনীয় জিনিস সে খুঁজে পায় না। একটি বাক্সে কিছু টিফিন বক্স রাখা ছিল, আরেকটিতে ছিল অনেকগুলো হুডি এবং একটি টিভি, আর ছিল অনেকগুলো হেডফোন আর কিছু মদ রাখা ছিল। সে নিজের ভেজা কাপড় খুলে একটি হুডি পরে নেয়। ঠিক তখনই বাইরে থেকে জোরে জোরে চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসে। মিয়া দ্রুত সেই ছোট ছিদ্র দিয়ে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তার সামনেই ছিল 107 নম্বর সবুজ কন্টেনার। ঠিক সেই কন্টেনার যেখানে সে তার স্বামীকে ঢুকতে দেখেছিল। এটা ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে এবং ভিতরে থাকা মানুষগুলো আর্তনাদ করছে, সাহায্যের জন্য চিৎকার করছে। মিয়া কিছুই করতে পারছে না। তার চোখের সামনে সে কন্টেনারটি ডুবে যেতে থাকে। চরম হতাশায় ডুবে গিয়ে সে সবকিছু শেষ করে দেওয়ার কথা ভাবে। তার কাছে একটি ছুরি ছিল। সে ছুরিটি নিয়ে তার হাতের শিরা কেটে এখানেই সব গল্প শেষ করে দেওয়ার কথা ভাবে। ঠিক তখনই তার পেটের ভেতরে ছোট প্রাণটি জোরে লাথি মারে। সেই মুহূর্তটা মিয়ার জীবনে নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়ে দেয়। অন্তত তার জন্য মিয়া এই কাজটি করে না। মিয়া তার মৃত মেয়েটির ছবি দেখে। তার হৃদয় ভরে যায় অপরাধ বোধ আর বিচ্ছেদের যন্ত্রণায়। এবার সে সিদ্ধান্ত নেয় তার অনাগত সন্তানের জন্য সে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে। এদিকে সেই শিপিং কন্টেনারের ভিতরে ছিদ্র দিয়ে পানি ভরে যাচ্ছিল। পরে সে একটি হলুদ ট্যাপ পায়, যার সাহায্যে সে গুলির ছিদ্রগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেয়, যাতে পানি আর ভেতরে ঢুকতে না পারে। মিয়া সব জায়গায় খুঁজেও কোথাও কোনো খাবার পায় না। শুধু একটি কাঠের বাক্স ওপরে ঝুলেছিল, কিন্তু সে কোনোভাবেই সেখানে পৌঁছাতে পারছিল না। মিয়া কন্টেনারের সবচেয়ে ওপরের অংশে উঠে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে ওপরে ঝুলে থাকা বাক্সটি নিচে নামানোর চেষ্টা করে। সে ছুরি দিয়ে দড়িটি কেটে দেয় এবং বাক্সটি নিচে পড়ে যায়। কিন্তু যখন সে বাক্সটি খুলে, তখন দেখতে পায় ভেতরে শুধু কতগুলো এয়ারটাইট বাক্স রাখা আছে। এরপর সে সেই বাক্সগুলোর রাবার সিল ব্যবহার করে ছোট ছোট টুকরো করে নেয় এবং সেগুলো দিয়ে কন্টেনারের 2টি পানির ছিদ্র বন্ধ করে দেয়। এরপর টিভির বাক্স থেকে একটি পাইপ বের করে সেটি ছিদ্রের মধ্যে লাগিয়ে সেই পাইপের মাধ্যমে ভেতরের পানি বাইরে বের করতে শুরু করে। মিয়া কন্টেনারের দেয়ালে হলুদ টেপ লাগিয়ে সময়ের হিসাব রাখা শুরু করে এবং একটি দাগ টেনে পানির স্তর চিহ্নিত করে রাখছিল। মিয়া আবার তার ব্যাগটা চেক করে। সেখানে অল্প কিছু খাবার বাকি ছিল এবং একটি থার্মাস এবং একটি লাইটার ছিল। এগুলো কিভাবে কাজে লাগাবে সে তা জানতো না। একটা সময় নিকো তাকে কল করে তার অবস্থান জানায়। সে জানায় যে সে সেই কন্টেনারে ছিল না। আসলে তাদের ড্রাইভার শয়তানি করে তাদের শহরেই নামিয়ে দিয়েছে। নিকো এখন একটা জায়গায় লুকিয়ে রয়েছে। অন্যদিকে মিয়া তার অবস্থান জানায়। সে সমুদ্রের মাঝখানে একটা কন্টেনারের মধ্যে আটকে রয়েছে, আর নিকো যেন তাকে দ্রুত এসে সেখান থেকে
বাঁচায়। কিন্তু নিকো তো এই মুহূর্তে সেখানে আসতে পারবে না। তবে নিকো তাকে প্রমিস করে যে সে অবশ্যই আসবে মিয়াকে বাঁচাতে। তবে ততক্ষণ মিয়াকে সারভাইভ করতে হবে। মিয়া একটি সাহসী শক্তিশালী মেয়ে। নিকো তাকে যথেষ্ট ভালোবাসে, অন্তত বাচ্চাটার জন্য যেন মিয়া সারভাইভ করে। তবে বিপদ তো থামছেই না, একটার পর একটা এসেই যাচ্ছে। সেই রাতেই বাইরে ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি শুরু হয়। এদিকে অসহায় মিয়ার ডেলিভারির সময় একদম কাছাকাছি এসে গেছে। হঠাৎ তার পেটে তীব্র ব্যথা ওঠে। অনেক কষ্টের পর অবশেষে সেই পানি ভর্তি কন্টেনারে সে তার সন্তানের জন্ম দেয়। মিয়া তারপর সে অ্যাম্বিক্যাল কর্ডটা কেটে একটি টিফিন গাড়ির মধ্যে রেখে দেয়। অ্যাম্বিক্যাল কর্ড হচ্ছে সেই ভ্যানটা যেটার মাধ্যমে মা এবং শিশু একসঙ্গে যুক্ত থাকে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। আর মিয়ার সেই বাচ্চা নোয়া সে কেঁদেই যাচ্ছে। আর খাবার ছাড়া সে নিজের শিশুর জন্য দুধও তৈরি করতে পারছিল না। মিয়ার পক্ষে সার্ভাইভ করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাই তাকে যত দ্রুত সম্ভব এই কন্টেনার থেকে বের হতে হবে। তার কাছে একটি ইলেকট্রিক ড্রিল ছিল, সেটা দিয়ে সে কন্টেনারটা কাটতে শুরু করে। এদিকে প্রচন্ড ক্ষুধায় মিয়া ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। এখানে সার্ভাইভ করার জন্য তাকে তো কিছু খেতে হবে। তাই সে বাধ্য হয়ে সেই টিফিন কারিতে রাখা সেই অ্যাম্বিক্যাল কর্ডটা, যেটা তার শরীরেরই একটা অংশ, মিয়া সেটাকে খাওয়া শুরু করে। ঠিক তখনই আচমকা কন্টেনারটা কেঁপে ওঠে, যেন সেই কন্টেনারের মধ্যে কেউ ধাক্কা মারছে, যে কারণে বাচ্চাটি আরো কান্নাকাটি করতে শুরু করে। বাইরে থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায়। ভয়ে সে দ্রুত ছিদ্র দিয়ে বাইরে তাকায়। ঠিক তখনই মিয়া তার পাশ দিয়ে একটি বিশাল লেজ চলে যেতে দেখে। সম্ভবত এটা কোনো শার্ক বা তিমি মাছও হতে পারে। মিয়া এক হাতে তার শিশুটিকে ধরে রাখে আর অন্য হাতে একটি কাঠ দিয়ে কন্টেনারটি জোরে জোরে আঘাত করতে থাকে এবং চিৎকার করতে থাকে যেন প্রাণীটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। মিয়া কোনো মতে সেই সময়টা সার্ভাইভ করে। এরপর সে তার কাজে লেগে পড়ে। কিন্তু যখন কাজ অর্ধেকের মতো হয়, ঠিক তখনই ড্রিলটি বন্ধ হয়ে যায়। সেটাতে আর চার্জ নেই। সে কারণে ছুরি দিয়ে সে কন্টেনারটি কাটার চেষ্টা করে। এদিকে তার খাবার পানিও শেষ হয়ে গিয়েছিল। সমুদ্রের পানি তো সে খেতে পারবে না। তাই মিয়া কন্টেনারে লেগে থাকা পানির বিন্দুগুলো, অর্থাৎ ঠান্ডা গরমে পানি বাষ্পীভূত হয়ে যে পানিটা তৈরি হয়, সেটাকে খাওয়া শুরু করে। প্রচন্ড ক্ষুধা আর প্রচন্ড তৃষ্ণা এসব কিছু মিয়ার মাথায় চড়ে বসে। মিয়া এখন হ্যালুসিনেট করতে শুরু করেছে। তার গায়ে শক্তি নেই। সে তার মৃত মেয়েকে দেখে, যার নাম ছিল ওমা, যার মৃত্যুর জন্য এখনো মিয়া নিজেকেই দায়ী করে যে সে তার মেয়েকে হয়তো বাঁচাতে পারেনি। সে তার স্বামীকেও কল্পনা করে যে তাকে বাঁচাতে এসেছে। এই সব কিছু মিয়ার কল্পনাতে হচ্ছিল। আর এই সব কিছুর মধ্যেই ঈশ্বর তার দিকে মুখ তুলে তাকায়, আর সেখানে বৃষ্টি শুরু হয়। মিয়া যে ছিদ্রটা আগে ড্রিল মেশিন দিয়ে করে রেখেছিল, সেখান দিয়ে বৃষ্টির পানি ভিতরে ঢুকতে থাকে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং বৃষ্টির পানি পান করতে লাগে। তৃষ্ণা মিটে যাওয়ার পর সে সব খালি কৌটা ও ডিব্বা জড়ো করে এবং সেগুলোতে বৃষ্টির পানি ভরতে শুরু করে। এবার পানি পান করে সে অনেকটাই চাঙ্গা হয়ে গিয়েছিল। সে তার সদ্যজাত সন্তানকে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক তারা এখান থেকে বেরোবে এবং নিরাপদ স্থানে গিয়ে পৌঁছাবে। এবং প্রবল চেষ্টার পর মিয়া ফাইনালি কন্টেনারের সেই আপার সাইডটা টেনে খুলতে সক্ষম হয়। সূর্যের আলো কন্টেনারের ভেতরে ঢুকে তাদের মুখে পড়তেই মনে হলো যেন নতুন জীবনের শুরু হয়েছে, কারণ অনেকদিন পর সে সূর্যের আলো ফিল করতে পারছে। কিন্তু যখন সে কন্টেনারের বাইরে বের হয়, তখন যেন আরো বেশি হতাশা তাকে ঘিরে ধরে। চারদিকে শুধু সমুদ্র আর সমুদ্র, কোথাও কোনো ভূমির চিহ্ন নেই, কোনো আশার আলো নেই। তবুও যখন সে তার বাচ্চাটির নিষ্পাপ মুখের দিকে তাকায়, তখন সে মনে করে একজন মা হিসেবে তাকে যে কোনো অবস্থাতেই বেঁচে থাকতে হবে। মিয়া যখন তার বাচ্চাটির একটি ছোট কাপড়ের টুকরো পানিতে ফেলে দেয়, সে আচমকা লক্ষ্য করে যে বেশ কিছু মাছ সেটাকে ধরার জন্য ছুটে এসেছে। মিয়া বুঝতে পারে যে পানিতে মাছ আছে। অনেকদিন না খেয়ে থাকা মা হঠাৎ খুব উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু মাছগুলো সে ধরবে কি করে? মাছ ধরা তো অত সহজ না। সে বারবার চেষ্টা করে, কিন্তু একটি মাছও ধরতে পারে না। এতে তার অবশিষ্ট শক্তিও শেষ হয়ে যায়। সে ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। ঠিক তখনই মিয়া হঠাৎ আকাশে একটি প্লেন দেখতে পায়। সে ভাবে রিফ্লেক্ট করে যদি সে তার অবস্থান প্লেনটাকে বোঝাতে পারে, তাহলে সেখান থেকে সে বেরোতে পারবে। তবে এই তাড়াহুড়ার মধ্যে সেই কাটা টিনের একটি অংশে মিয়ার পা লেগে জঘন্যভাবে কেটে যায়। সে ক্ষতস্থানটা খুবই সিভিয়ার ছিল। প্রচন্ড রক্ত বের হচ্ছিল সেখান থেকে। এখন এই কাটা স্থানটা তো চিকিৎসা করা প্রয়োজন। কাটা জায়গাটা পুরো হা হয়ে গেছে।
যেমনটা বলেছিলাম, সেই কন্টেনারের মধ্যে বেশ কিছু বাক্স ছিল, যার মধ্যে টিভি ছিল, বেশ কিছু ইলেকট্রনিক্স জিনিসও ছিল। মিয়া সেগুলোকে ভেঙে ভেঙে বের করে সেখান থেকে তারগুলো বের করতে থাকে এবং মিয়া সে তারগুলো দিয়ে তার ক্ষতস্থানটা সেলাই করে। অন্যদিকে রাবারের তারগুলো দিয়ে সে একটি জাল বানায়, যেটার সাহায্যে সে মাছ ধরবে। মিয়া জানে যে তাকে বাঁচতে হলে এভাবেই সার্ভাইভ করতে হবে। পরদিন সকালে সে কন্টেনারের উপরে ওঠে এবং সে জাল দিয়ে ফাইনালি সে মাছ ধরে। অনেকদিন পর সে প্রথমবারের মতো কিছু খেতে পারলো। মিয়া তার সার্ভাইভাল বজায় রাখে। এতগুলো দিন, এতগুলো সময় চলে গেছে, কিন্তু সে এক মুহূর্ত হাল ছাড়েনি। একেবারে সম্পূর্ণ এনার্জি দিয়ে সে বাঁচার চেষ্টা করছে। সে টিফিন বক্সের মধ্যে সে জ্যান্ত মাছগুলোকে স্টোর করে রেখেছে, যেগুলো সে পরে খাবে। বাকি টিফিন বক্সগুলোর মধ্যে সে কিছু চিঠি লিখে পানিতে ভাসিয়ে দিচ্ছে, যাতে কোনো মানুষ এগুলো পায় এবং তাকে বাঁচাতে আসে। এবং অবসর সময়, মানে রাতের বেলা, সে তার বাচ্চার ছবিটার সাথে কথা বলে, কারণ তাকে একাকিত্ব তো কাটাতে হবে। সে তাদের পুরনো ছবিগুলো দেখে, যে সময়টা সবকিছু নর্মাল ছিল, সবকিছু স্টেবল ছিল। তাদের একটা দোকান ছিল এবং সে দোকানটি তার স্বামী অর্থাৎ নিকো চালাতো এবং তাদের সবাই অনেক ভালোবাসতো। নিকো খুব ভালো মানুষ ছিল। দেশ যখন ক্রাইসিসে সম্পূর্ণ ডুবে যায়, তখনও নিকো বহু মানুষকে সাহায্য করার চেষ্টা করেছে তাদের দোকানের জিনিসপত্র দিয়ে। সেখানে থাকা মদগুলো মিয়ার সে ক্ষত স্থানটা পরিষ্কার করতে এবং সে কন্টেনারের মধ্যে আগুন জ্বালাতে সাহায্য করে। যেহেতু তারা সমুদ্রের মাঝখানে ছিল, সেখানে অনেক ঠান্ডা ছিল, তাই তাদের শরীর গরম রাখতে হবে। বিশেষ করে তার সদ্য জন্মানো বাচ্চাটিকে গরম রাখতে হবে। সেই রাতে নোয়ার সে ভাঙাচোরা ফোনে একটি কল আসে। এতদিন সে ফোনের টাচটা কাজ করছিল না, তবে সৌভাগ্যবশত আজ সে ফোনটা রিসিভ করতে পারে। আর ফোনটা করেছিল তার স্বামী নিকো। নিকো তাকে ফোন করে যেটা জানায়, সেটা মিয়া শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। হয়তো নিকো মিয়াকে উদ্ধার করতে আর কখনো আসতে পারবে না। মিয়াকে নিজের রাস্তা নিজেরই খুঁজতে হবে। নিকো কথা বলছে, তার কথাগুলো কেঁপে কেঁপে আসছে। সে হাঁপিয়ে যাচ্ছে। আসলে নিকো আহত, তার গায়ে গুলি লেগেছে। সে একটি স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করছিল, তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সৈনিকরা তাকে দেখে ফেলে এবং তাকে গুলি করে দেয়, যে কারণে তার শরীরে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। আর হয়তো বেশি সময় বাকি নেই তার জীবনে। এই কথা শুনে মিয়া কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে নিকোকে জানায় যে তাদের সন্তানের জন্ম হয়েছে। নোয়া দেখতে ঠিক নিকোর মতো হয়েছে। নিকো খুব খুশি ছিল, কিন্তু সে আর তার বাচ্চাকে দেখতে পারবে না। মিয়া তাকে অনুরোধ করে, দয়া করে হাল ছেড়ে দিও না। এরপর নিকো শেষবারের মতো নিজের মেয়ের শব্দ শোনে। নিকো তার মেয়ের সাথে কথা বলতে লাগে, কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠস্বর দুর্বল হতে থাকে এবং কিছুক্ষণ পর সম্পূর্ণভাবে নিস্তব্ধ হয়ে যায়। মিয়া বুঝে যায় নিকো আর নেই। এরপরই ফোনটির চার্জ শেষ হয়ে ডিসকানেক্ট হয়ে যায়। এতদিন মিয়া যেই আশায় বেঁচে ছিল, এখন সেই আশাটিও আর নেই। এই কথা ভেবে সে জোরে জোরে কাঁদতে থাকে, কিন্তু তাকে শক্ত থাকতে হবে, কারণ তার এবং তার সন্তানের অবস্থাও খুব ভালো ছিল না। সেই স্নিকার্সটি মিয়া এখনো রেখে দিয়েছিল, কারণ নিকো তাকে বলেছিল যখন তারা তাদের নতুন স্থানে পৌঁছাবে, তখন তারা এই স্নিকার্সটি খেয়ে সেলিব্রেট করবে। তবে সেটা তো আর সম্ভব হলো না। সময় কাটতে থাকে। সেই কন্টেনারের ভেতরে পানির স্তর বেড়ে ওয়েট বাড়তে থাকে। সে কারণে মিয়া সে বাক্সের মধ্যে থাকা কাঠগুলো দিয়ে একটি রাফট অর্থাৎ ছোট ভেলা বানিয়ে সেটার মধ্যে সে তার বাচ্চাকে রাখে। একদিকে বাঁচার জন্য লড়াই করে যাচ্ছিল, আর অন্যদিকে তার সন্তানের খেয়াল রাখছিল। এরই মধ্যে সে একটি আশার আলো দেখতে পায়। একদিন একটি সিগাল সেখানে উড়ে আসে। মিয়া জানতো যেখানে সিগাল থাকে সেখানে সাধারণত জমি খুব বেশি দূরে থাকে না, হয়তো কিছুটা দূরে রয়েছে, যে কারণে মিয়া দেখতে পারছে না। তাকে যেভাবেই হোক সার্ভাইভ করতে হবে। তারপর সময় ফুরায়, আর সেই কন্টেনারটি পানির চাপ সহ্য করতে না পেরে ধীরে ধীরে পানির তলায় চলে যেতে থাকে। এখন সময় খুব কম। যে কন্টেনার তাদের এতদিন বাঁচিয়ে রেখেছিল সেটাই এখন ডুবে যাচ্ছে। ঠিক তখনই কন্টেনার পুরোপুরি পানিতে ভরে যায়, আর সেই ছোট কাঠের ভেলা যেখানে বাচ্চাটি রাখা ছিল পানির ধাক্কায় ভেসে দূরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই কন্টেনার পুরোপুরি ডুবে যায়। মিয়ার পা নিচে একটি দড়ির সাথে আটকে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল যে তার কাছে একটি ছুরি ছিল। নিজের শেষ শক্তি দিয়ে সে দড়িটি কেটে ফেলে এবং দ্রুত উপরে উঠে আসে। কিন্তু যখন সে পানি
পানির উপরে উঠে আসে তখন দেখে তার সন্তান নোয়া কোথাও নেই। সে কন্টেনারের সাথে মিয়া যখন ডুবে গিয়েছিল তখন তার বাচ্চা তার থেকে আলাদা হয়ে গিয়েছিল। সে প্রবল সমুদ্রে তার বাচ্চাটি সে ভেলায় ভেসে কোথায় চলে গিয়েছে মিয়া সেটা জানে না। বাচ্চাটি কোনো শব্দও করছিল না যে মিয়া বুঝতে পারবে তার বাচ্চাটি কোথায়। সে ভয় পেয়ে চারদিকে দেখতে থাকে। ঠিক তখনই সেখানে একটি বিশাল তিমি চলে আসে। তিমিটিকে দেখে সে ভয় পেয়ে সরে যেতে লাগে, কিন্তু তিমিটি তাকে কোনো ক্ষতি করে না, বরং তিমিটি সরাসরি সেই ছোট কাঠের ভেলার কাছে চলে যায় যেখানে তার বাচ্চাটি ছিল। সেখানে গিয়ে তিমিটি বাচ্চাটির ওপর পানি ছিটিয়ে দেয় আর বাচ্চাটি সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে। কান্নার শব্দ শুনে মিয়া তার অবস্থান বুঝতে পারে। বলতে গেলে সেই তিমিটা একটা ফেরেশতা হয়ে সেখানে এসেছিল। সে দ্রুত সেদিকে সাঁতরে যায়। অবশেষে সে সেই ছোট কাঠের ভেলাটি দেখতে পায়। আর এরকম ভাবে মিয়া সারাটা রাত সেখানে সার্ভাইভ করে। এরপর সকাল হয়। মিয়া তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল। মিয়া তার ছোট সার্ভাইভাল বোট ধরে সমুদ্রে ভেসে যাচ্ছিল। নিজের শেষ শক্তি দিয়ে মিয়া বক্সে রাখা মাছগুলো পানিতে ছুঁড়ে মারে যাতে সমুদ্রের সিগালগুলো আকৃষ্ট হয়। অল্প সময়ের মধ্যেই অনেক সিগাল তাদের চারপাশে ঘুরতে থাকে। অন্যদিকে বেশ কিছুটা দূরে একটি জেলে তার সম্পূর্ণ পরিবার এবং একটি বোট নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। বোটে থাকা মেয়েটি লক্ষ্য করে বেশ কিছুটা দূরে অনেকগুলো সিগাল একসাথে ভিড় করেছে। মেয়েটি তার বাবাকে বলে নৌকাটি দ্রুত সিগালগুলোর দিকে নিয়ে যেতে। তারা লক্ষ্য করে পানির মধ্যে একটি ভেলা ভাসছে যার মধ্যে একটি বাচ্চা রয়েছে। তারা সবাই মিলে বাচ্চাটিকে দ্রুত নৌকায় তুলে নেয় এবং বাচ্চাটিকে বাঁচায়, কিন্তু মিয়া তো সেখানে নেই। তারা লক্ষ্য করে ভেলার সাথে একটি দড়ি বাঁধা ছিল যেটা পানির তলায় চলে গিয়েছে। তারা দড়িটা টেনে ধরতেই মিয়া পানির নিচ থেকে বেরিয়ে আসে, কিন্তু তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মিয়া সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছিল, তবে সে বোটে থাকা মানুষগুলো হাল ছাড়েনি। মেয়েটি দ্রুত তার মুখে শ্বাস দিতে থাকে। তারা মিয়াকে ব্যাক টু ব্যাক সিভিয়ার দিতে থাকে। অবশেষে তারা মিয়াকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। মিয়া তখনও চোখ খোলেনি, কিন্তু ইশারায় বোঝালো যে সে তার সন্তানকে কোলে নিতে চায়। মিয়ার হুঁশ আসার পরেই তার বাচ্চাকে দেখে, অর্থাৎ নোয়া, যে একেবারেই ঠিক আছে। তখন সে বুঝতে পারে সে সত্যি বেঁচে আছে। মিয়াকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, সে এখন নিরাপদ এবং সে বোটে করেই তারা এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে, যেখানে যাওয়ার স্বপ্নই তো মিয়া এবং তার স্বামী নিকো দেখেছিল। আর এভাবেই একজন গর্ভবতী নারীর সার্ভাইভের মধ্য দিয়ে 2023-এর নো হোয়ার সিনেমাটি শেষ হয়।